আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভবনে অস্থায়ী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা, রাষ্ট্রপতি নির্বাচনে স্পিকারের সাথে ইসির বৈঠক, প্রস্তুত কমিশন জানালেন বিস্তারিত আপনারা আমরা গেজেট আকারে খাতে বরাদ্দের সিংহভাগই ব্যয় হয় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে। 200-র বেশি ভবন অব্যবহৃত পড়ে থাকলেও সেবা বঞ্চিত সাধারণ মানুষ। বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের 3 বছরের কারাদণ্ড। ঢাকার বিশেষ জজ আদালতের মেনে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, মন্তব্য তথ্য উপদেষ্টার। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি নেতাদের নিয়োগের সমালোচনা জামায়াতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। মঙ্গলবার সকাল 11টায় বঙ্গভবনে পৌঁছান তিনি। বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতিকে স্বাগত জানায় অশ্বারোহী দল। রাষ্ট্রপতির দায়িত্ব নেয়া হাফিজউদ্দিন আহমদকে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। এরপর বঙ্গভবনে নিজ অফিস কক্ষে যান তিনি। বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে পরিচিত হন। রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগ সচিব বঙ্গভবন সম্পর্কে অস্থায়ী রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে বঙ্গভবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন হাফিজউদ্দিন আহমদ। অংশ নেন নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বঙ্গভবনে তিনি অফিস করলেও থাকবেন সংসদ ভবন এলাকায় স্পিকারের বাসভবন। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, তবে এখনো ঠিক হয়নি দিনক্ষণ। মঙ্গলবার সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এমনটাই জানান সিইসি। বলেন, ভোটার তালিকা চেয়ে চিঠি দেয়া হয়েছে সংসদ সচিবালয়ে। দিন ঠিক হলে গেজেট প্রকাশ করা হবে। গেল শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী 90 দিনের মধ্যে রাষ্ট্রের 23তম রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে সংসদ সদস্যদের। মঙ্গলবার বেলা 11টায় রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা করতে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, সরকার যখনই চাইবে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। এখনো কোনো চূড়ান্ত কোনো দিনক্ষণ আমরা ওইভাবে ঠিক করি নাই। আমরা বলেছি যে কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি, কারণ আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তুতির ব্যাপার আছে, আমাদের অধিকও ব্যস্ততা আছে, সুতরাং এটা আমরা করে ফেলবো, এটার জন্য আমরা প্রস্তুত আছি। ইতিমধ্যে ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সিইসি। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে আমরা চিঠি দিয়েছি। তো বাজেটের স্বাস্থ্য বরাদ্দ কম, তার উপর বরাদ্দকৃত বাজেটের বড় অংশ চলে যায় অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে। সেবায় যতটা বরাদ্দ থাকে তারও যত সামান্যই পাচ্ছেন সরকারি হাসপাতালের রোগীরা। অতিরিক্ত চাপকে কারণ হিসেবে দেখানো হলেও অনিয়ম দুর্নীতিকে দায়ী করেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। স্বাস্থ্য খাতে সেবার পরিধি সন্তোষজনক করতে সবার আগে নজরদারি, জবাবদিহিতা ও বাজেটের পরিকল্পিত ব্যবহারের পরামর্শ তাদের। নতুন অতিথি, বয়স মাত্র 3 দিন, এখনো নাম রাখা হয়নি। সুরাইয়া আক্তারের ছেলে হিসেবেই পরিচিত। তাকে পৃথিবীর আলো দেখাতে সুরাইয়ায় এক সরকারি হাসপাতালে ছিলেন 3 দিন। বেড ভাড়া সহ হাসপাতালে জমা দিয়েছেন 8,500, আর বাইরে থেকে ওষুধ পরীক্ষা বাবদ খরচ হয়েছে আরো 15,000। না, বেড ভাড়া তো নাই, আমাদের ওটির বিল লাগছে 5-7 হাজার মতো, আর ওষুধপাতি লাগছে নিজে। বেড ফ্রি বেডে আমাদের বললাম না 30 থেকে 35 হাজার হতে পারে টোটাল। রোগীর জন্য সব ঔষধ ফ্রিতে দেওয়ার বাজেট নেই রাষ্ট্রের, আবার রোগীর অনুপাতে চিকিৎসকও নেই। পাশ করা চিকিৎসক থাকলেও নতুন পদ সৃষ্টি হয়নি অর্থের অভাবে। প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য বাজেটের উপযুক্ত ব্যবহার হচ্ছে? আমরা হসপিটাল তৈরি করছি, হসপিটাল এক্সপানশন হচ্ছে, নতুন মেডিকেল কলেজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা চালানোর জন্য যে হিউম্যান রিসোর্স লাগবে সেটা যেহেতু সাথে সাথে হয় না, 2-5 বছরে হয় না, তাহলে জনগণ দেখা যাচ্ছে যে এখান থেকে বেনিফিট কিন্তু পাচ্ছে না। সেবা খাতের বাইরে স্বাস্থ্যের মোট বাজেটের বড় অংশই অবকাঠামো উন্নয়নে ব্যয় হয়। প্রতিবারই সেবা বৃদ্ধির চেয়ে নতুন নতুন ভবন নির্মাণে আগ্রহী হন কর্তাব্যক্তি, অথচ জনবল না থাকায় সেসব যুক্ত হয় কেবলই অপচয়ের খাতায়। এই হাসপাতালের কথাই ধরা যায়। 2006 সালে ধামরাইয়ের কৃষ্ণনগর গ্রামে করা হয় 20 শয্যার এই হাসপাতাল। এরপর পার হয়েছে 20 বছর, কিন্তু হাসপাতাল আর চালু হয়নি। আগাছা আর ঘাসের আধিপত্য দেখে বোঝা যায় কারোর নজরও পড়েনি। আমরা
কই ফাঁকে যায়, ঢাকা যায়, আরামঘর যায়। সিজারের মুজারের বাচ্চাদের হইতে গেলে অনেক দূরে যেতে হয়, কষ্ট হয়, সময় তো মারাও যায়, আবার সময় তো অনেক তাড়াতাড়ি করে যাইতে পারি না রাত করে। ভালো হইলে আমাকে অল্প তাড়াতাড়ি আইসা আপাতত কিছু চেষ্টা নিতে পারতাম আমরা, তারপরে আমার যাওয়া লাগে হে ধামরা ইসলামপুর। বিবরণী দাখিল না করায় 3 বছরের কারাদণ্ডাদেশ হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী। সকালে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুদকের আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। মামলার নথি অনুযায়ী এস.কে. সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের দায় দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ 21 কার্যদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিল দুদক। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই বিবরণী দাখিল করেননি। এরপর 15 জুলাই রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য দিন ধার্য। মঙ্গলবার সকালে দুদকের মামলায় সম্পদ বিবরণী দাখিল না করায় 3 বছরের কারাদণ্ডাদেশ হয়েছে এস.কে. সুর চৌধুরীর। ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আয়েশা নাসরিন এই রায় দেন। দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী তথ্য না দেওয়ার কারণে ওনার বিরুদ্ধে মামলার রায়ে প্রমাণিত হয়েছে যে ওনাকে বিজ্ঞ আদালত 3 বছরের সাজা দিয়েছেন। সুচতুর কৌশলভাবে একটা সুকৌশলে যে উনি ওনার অবৈধ সম্পদটা যেন বের না হয়, কেউ জানতে না পারে, সেইটাকে অবৈধ সম্পদকে আড়াল করার জন্যই উনি এই ধরনের কৌশল অবলম্বন করেছেন। যে মামলাটার বিচার শেষে বিজ্ঞ বিশেষ জজ আদালত 2 আজকে রায় ঘোষণা করেছেন। এস.কে. সুর চৌধুরী 2018 সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। আলোচিত পি.কে. হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এস.কে. সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। 2025 সালের 14 জানুয়ারি রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে আছেন। সম্পদ ওনার বিরুদ্ধে মামলার আজকে রায় ঘোষণা করেছেন। সকালে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত 2-এর বিচারক আয়েশা রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ে কোনো কর্মকাণ্ডের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া যাবে না, তবে এর আগে পরে কোনো অপরাধ করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। একথা জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিং এ তিনি আরো বলেন, 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে বিধি মেনেই, কেননা চাকরির বয়স 25 বছর হলে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে সরকার। 2018 সালের নির্বাচনে ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ হয় উল্লেখ করে ডাক্তার জাহেদ বলেন, ওই নির্বাচনে তদন্ত হওয়া প্রয়োজন। শাপলা চত্বর হত্যা মামলার বিচারের পথে সরকারের বাধা হওয়ার কোনো কারণ নেই বলেও জানান। বাংলাদেশ ব্রিক্সের সদস্য হওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে প্রধানমন্ত্রী যাবেন কিনা সেই সিদ্ধান্ত হয়নি। এছাড়াও পর্যটন নগর কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। সরকার 25 বছর চাকরি হলে যে কেউকে অবসরে পাঠাতে পারে কোনো কারণ দর্শানো ছাড়া। প্রত্যেকের 25 বছর হয়েছে, এই বিধিতেই সরকার তাদেরকে অবসরে পাঠিয়েছে। এটার জন্য কোনো অপরাধ, কোনো কারণ দর্শানোর কিছুরই প্রয়োজন, এটা আইনেই আছে। দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বিএনপি দলীয় নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগ